আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের দফায় দফায় হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে দিনভর কারফিউ, এ পর্যন্ত আটক 14। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রামে ড্রোন শো। জুলাইয়ের চেতনাকে ছড়িয়ে দিতে আগামী দিনে এমন আয়োজনের গুরুত্বারোপ সংশ্লিষ্টদের। গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 জনের প্রাণহানি, নিহতদের মধ্যে 30 জনই ত্রাণ প্রার্থী ফিলিস্তিনি। এবং পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিবির। শ্রীলঙ্কা ফেরত স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নির্বাচনে তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে তারা ভোটার হতে পারবেন। এই সংশোধনী এনে উপদেষ্টা পরিষদ ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025 এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে। অনেকের কিডনি ড্যামেজ হয়, অনেকের চোখে দেখতে পান না, কর্নিয়া সংযোজন হলে তার অন্ধত্ব দূরীকরণ করা যায়, অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের যে লটা ছিল সেই লটাকে আসলে অনেক দিন ধরে আপডেটেড হয়নি। তো এটা নিয়ে বাংলাদেশের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশনে যারাই নিয়োজিত আছেন, যে বড় বড় হসপিটালগুলো এবং তাদের যে এক্সপার্ট, বিশেষ করে এক্সপার্টগুলো, তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন যে এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল নর্মস বা লগুলো কি। বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের, যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের হসপিটালগুলোও এই সার্ভিসগুলো দিতে পারবেন খুব ইজিয়ার ওয়েতে। এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান। দেহ দান করলে এই কাদাভার, এটাকে এই লাশ থেকে যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে, সেই বিষয়গুলোও এই লতে আছে। আর এছাড়া গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে
সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিস্টিং যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হওয়ার উপযোগী হন, অর্থাৎ যাদের বয়স 18 হয়, তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 হয়, সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয়, সেই হালনাগাদ তালিকায় উনি আসেন। প্রতি বছর জানুয়ারির 2 তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের 2 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায় যেটা, যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা 18 বছর বয়সে পৌঁছান, অর্থাৎ ভোটার হওয়ার জন্য এলিজেবল হন, তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না, তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। দেশ গড়ার প্রত্যয়ে জেলায় জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ফরিদপুরে কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। টানা কর্মসূচির 17তম দিনে আজ ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে শেষে পদযাত্রায় অংশ নেন দলটির নেতারা। সমাবেশস্থলে এনসিপির স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে গোপালগঞ্জে কারফিউ চলছে। গতরাত 8টা থেকে শুরু হওয়া এই কারফিউ আজ বিকেল 6টা পর্যন্ত বলবৎ থাকে। কারফিউর মধ্যে যৌথ বাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক। তিনি বলেন, অপরাধীরা ছাড় পাবে না, তাদের আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবই। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব। আমরা তো কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানির জন্য 24 জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে সকালে একই বেঞ্চে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয়। এদিন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এই শুনানি করেন। পরে আপিল বিভাগ মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। তখন আসামিদের আপিলগুলো মঞ্জুর হয়, ডেথ রেফারেন্স রিজেক্ট হয় এবং এজ এ হোল অল অ্যাকিউজড পারসনস ওয়্যার অ্যাকুইটেড। তার এগেনস্টে স্টেট বা রাষ্ট্রপক্ষ আবার রিপ ফাইল করে এবং এটা রিপ গ্রান্ট হয়েছিল। তো আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রিজাইডেড অ্যান্ড হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস এটা আজকে শুনানি শুরু হয়। আমাদের প্রত্যাশা ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যেই রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে। 24 তারিখের বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অনেক গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার ওপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। কোটা সংস্কার আন্দোলনে 2024-এর এই দিনে ছিল বিজয়ের আভাস। ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত হয়ে স্বস্তির সুবাতাস বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা প্রতিটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে এই দিন। ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠনের এমন পরিণতির উদাহরণ আর নেই। মূলত আগের দিন গভীর রাত থেকেই ছাত্রলীগ হটানোর জোয়ার তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা হলের নিয়ন্ত্রণ নেয়। এই উদ্যোগ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। দুপুর নাগাদ সবগুলো হল থেকেই পালিয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেন ছাত্রছাত্রীরা। ভয়ের বলয় ভেঙে শিক্ষার্থীরা সারা দেশের মানুষের মনে আশার আলো জ্বালায়। ফ্যাসিবাদ টিকে থাকে আসলে ভয়ের উপর দিয়ে, মানুষের ভিতরে একটা ভয় তৈরি করে দেশে। যখন শিক্ষার্থীরা আসলে ব্যারিকেড ভাঙা শুরু করেছে, হলগুলোতে বাধা দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছে। এই যে প্রতিটা দিন আসলে আস্তে আস্তে করে শিক্ষার্থীদের ভয় ভেঙেছে। মানুষ যখন আসলে সাবস্টিকতা দেখে যে একসাথে অনেকগুলো লোক আসলে আছে, তখন মানুষ ভয় ভেঙে যায়, সাহস পায়। যখন তারা দেখেছে যে নারীদের উপর এইভাবে হামলা করা হলো, 16ই জুলাই যখন আবু সাইদ যেইভাবে পুলিশের গুলির সামনে বুক পেতে দিল, এইটা মানে তার সব ভয় সব কিছুকে ভেঙে দিয়েছে এবং বিবেকবোধকে নাড়া দিয়েছে। ফলে শিক্ষার্থীরা সেদিন কিন্তু জেগে উঠেছিল এবং এই শিক্ষার্থীদের এই সাহস আরও অনুপ্রাণিত করেছে সাধারণ জনগণকে। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, তখন সাধারণ মানুষ, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজের স্টুডেন্টরা সবাই আসলে নেমে আসছে। ছাত্রলীগের পরাজয়ের পরপরই আওয়ামী প্রশাসন সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেয়। আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীরা নিজেদের সবটুকু দিয়ে হলগুলোতে অবস্থান ধরে রাখার চেষ্টা করে। সারা দেশ থেকেই
প্রতিরোধের অনুপ্রেরণাদায়ী খবর আসতে থাকে এদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচিতে পুলিশ বর্বরোচিত হামলা চালায়। তাদের সঙ্গে যোগ দেয় বিজিবি। পুরো ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। বেশ কয়েকজন সমন্বয়ক সহ আহত হন অনেক শিক্ষার্থী। পিছনেও বেরোনোর কোনো পথ ছিল না, মাঝে আমাদের বোনেরা ছিল, আমরা তাদেরকে না পারছি তাদেরকে ফেলে যাইতে, না পারছি তাদেরকে নিয়ে যাইতে, বিভীষিকাময় একটা অবস্থা। ঢাকাবাসী যারা আছেন, আশেপাশের যারা আছেন, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। পুলিশি ব্যারিকেড কিচ্ছু মানবেন না। এই লড়াই আমাদের মুক্তির লড়াই। আমাদের বোনেদের, আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে। চানখারপুলে শিক্ষার্থীদের অবস্থানে সরাসরি গুলি চালায় পুলিশ। এদিন শিক্ষার্থীদের আন্দোলনে এগিয়ে আসে সাধারণ মানুষজন। সারা দেশেই লোকজন বাধা উপেক্ষা করে বিক্ষোভ দেখাতে শুরু করে। যাত্রাবাড়ি এলাকা এদিন পুরোটা সময় অবরুদ্ধ থাকে বিক্ষুব্ধ জনতার অবস্থানে। সন্ধ্যার পরপর সেখানে পুলিশের বর্বরতা বাড়তে শুরু করে। নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটতে থাকে। এদিন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও রাস্তায় নামে। ফ্যাসিবাদী নিপীড়ন যন্ত্রের বিরুদ্ধে সরাসরি না বলে তারা। শিক্ষার্থীদের উপর বড় ধরনের হামলা হয় বরিশালেও। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। উত্তাল পরিস্থিতির মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। থমথমে পরিবেশে এদিন শহীদ আবু সাঈদের জানাজা অনুষ্ঠিত হয় রংপুরে। জাতির বুকে নতুন জাগরণের আশা জ্বালিয়ে চিরনিদ্রায় শায়িত হন মহানায়ক। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। মধ্যরাতে চট্টগ্রামের আকাশে ভেসে উঠল জুলাই স্মৃতি। হাজারো ড্রোনের রঙিন আলোয় ভেসে ওঠে জুলাই গাঁথা। বুধবার রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জুলাই শহীদ দিবসে ব্যতিক্রমী ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম জেলা প্রশাসন। আয়োজকেরা বলেন, জুলাইয়ের চেতনাকে ছড়িয়ে দিতে আগামী দিনে এমন আয়োজনকে আরও সম্প্রসারিত করা হবে। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। জুলাই শহীদ দিবসে চট্টগ্রামের আকাশে এক ভিন্ন আবহ। প্রযুক্তির ব্যবহারে হাজারো ড্রোনের সমাবেশে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। বর্ণিল ক্যালিওগ্রাফিতে ভেসে ওঠে জুলাই পুনর্জাগরণের নানান ঘটনা ও স্মৃতি। দেখা মেলে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম ও শান্তসহ জুলাই শহীদদের নাম। ব্যতিক্রমী এই ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে প্রদর্শিত হয় একটি বিশেষ তথ্যচিত্র। দেশ নিয়েও ভাবতো, ও সবসময় দেশের কথা চিন্তা করতো। ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল। ও তো চলে গেছে, তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে, হয় নাই। এছাড়া উপস্থাপন করা হয় জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক চলচ্চিত্র, জুলাই বিষাদ সিন্ধু, দীপক কুমার গোস্বামী স্পিকিং ও জুলাই বীরগাথা। আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন জুলাই আন্দোলনের সন্তান ও স্বামী হারানো শহীদ পরিবার। স্বজনদের দাবি, আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়। আমার ছেলেটা জীবিত থাকতে যদি এরকম প্রোটোকল দেওয়া হইতো, তাহলে তো আমার ছেলেটা এরকম হারাইতাম না আমরা। এত মায়ের বুক তো খালি হইতো না, এত সন্তান তো জীবন দেওয়া লাগতো না। আমার হাজবেন্ড জুলাই 16 তারিখ সে গুলিবিদ্ধ হয় মুরাদপুর। সেই নির্মমভাবে হত্যা করছে, সেই দিনগুলো এখনো আমি বলতে পারি না। স্টেডিয়াম প্রাঙ্গণে এদিন আরও পরিবেশিত হয় জুলাই আন্দোলন নিয়ে নানা গান।
ঢাকা, চট্টগ্রাম, বান্দরবন সহ দেশের জনপ্রিয় সঙ্গীত দল ও শিল্পীরা অংশ নেন জুলাই পুনর্জাগরণের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। জুলাই বিপ্লবের চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠান আরও সম্প্রসারণের কথা জানান আয়োজকেরা। জুলাইয়ের ন্যারেটিভ, জুলাইয়ের গল্প, এটা বাংলাদেশের মানুষের কাছে হাজির করা আবার, যেন আমরা ওই জুলাইয়ের সময়টা, ওই আবেগটাকে আবার অনুভব করতে পারি। জাতিকে মনে করিয়ে দেওয়া যে অনেক ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশের অর্জন, এটা যেন হারায় না যায়। তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, আমরা যাতে করে আজকে একটি নতুন বাংলাদেশ আমরা করতে পারি, সেজন্য আজকে শপথ গ্রহণ করার দিন। আসুন, আর নয় ভেদাভেদ। জুলাই শহীদ দিবসের এমন আয়োজনে যোগ দিতে দুপুর থেকে লম্বা লাইন পড়ে জেলা স্টেডিয়ামের প্রবেশপথে। তাদের প্রত্যাশা, এমন আয়োজনে বেগবান হবে জুলাইয়ের চেতনা, গড়ে উঠবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। ওই আন্দোলনে অনেক ভাইরা শহীদ হয়েছে, ওনাদের প্রতি রেসপেক্ট। এখন ওইটাকে জিপিয়ে রাখার জন্য আমরা যে লাস্ট ইয়ার করলাম, এখন এই বছর আমরা ওটা স্মরণ করতেছি। আগামী দিনে পথ চলতে হলে আমাদেরকে বুকে, ওনাদের শহীদদের বুকে ধারণ করে চলতে হবে, এবং আমাদের আর কোনো দিকে ফ্যাসিবাদ প্রজন্ম যেমন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। ওনারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদেরকে একটি নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন। তো আমরা প্রত্যেক বছর এই দিনে যদি তাদেরকে স্মরণ রেখে ধরুন অনুষ্ঠানগুলো করি, তাহলে প্রতি বছর যেসব নতুন প্রজন্মরা আছে, ওরা আস্তে আস্তে করে এগুলো জানতে পারবে। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের বীরদের আমরা যেন স্মরণে রাখি, ধারণ করি তাদের আকাঙ্ক্ষাকে। মনে রাখি, আমরা যা করছি তা দেখছে জুলাই শহীদ ও আহতরা। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 30 জনই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,573 এবং আহত হয়েছে 1,39,607 জন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী কট্টরপন্থী ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। গতকাল শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা। চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি কট্টরপন্থী দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দেশটির বিরোধী দলীয় এক নেতা ভিডিও বার্তায় বলেছেন, এই সরকার এখন কিছুই করতে পারবে না, না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে, না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 3 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দক্ষিণ সিরিয়ার দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি হামলার বিষয়টিও এক্সে নিশ্চিত করেছে আইডিএফ। এতে বলা হয়েছে, সিরিয়ার বর্তমান শাসকের প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েল বলছে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে এবং দক্ষিণাঞ্চলীয় সুইদায় ইসরায়েলি বিমান হামলার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নির্লজ্জ হামলা বলে নিন্দা জানিয়েছে। এর মধ্যে দিয়ে ইসরায়েল উত্তেজনা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা। তুরস্ক, লেবানন ও
ইরাক, সিরিয়ার ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি হস্তক্ষেপ সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে নাশকতামূলক পদক্ষেপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি, যা শুধু মস্কো নয়, এর সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকেও ঝুঁকিতে ফেলতে পারে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর নতুন চাপ তৈরি করছেন। সোমবার হোয়াইট হাউসে নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। So based on that, we're going to be doing secondary tariffs if we don't have a deal in 50 days. It's very simple, and they'll be at 100%. একই সঙ্গে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। তবে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে লোক দেখানো বলেই উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একে গুরুতর মন্তব্য আখ্যা দিয়ে বলেন, রাশিয়া বিষয়টি বিশ্লেষণ করছে এবং প্রেসিডেন্ট পুতিন প্রয়োজন মনে করলে এ ব্যাপারে মন্তব্য করবেন। ট্রাম্পের শুল্ক হুমকি নতুন কিছু নয়, তবে এবার সেকেন্ডারি ট্যারিফ আরোপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থাৎ যেসব দেশ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধেও শুল্ক আরোপ করা হবে। এর মাধ্যমে মূলত চীন ও ভারতকে চাপে ফেলার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। রাশিয়ার উপর এর আগেও পশ্চিমা দেশগুলো নানা নিষেধাজ্ঞা দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার উপর 21,692টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তেল, গ্যাসের মতো জ্বালানি রপ্তানি অব্যাহত রয়েছে। চীন এবং ভারত মিলে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় 90% কিনেছে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার রপ্তানির পরিমাণ খুবই সামান্য, মাত্র $3 বিলিয়ন, যা রাশিয়ার মোট রপ্তানির 0.7%। ফলে মার্কিন বাজারে উচ্চ শুল্কের সরাসরি প্রভাব রাশিয়ার উপর পড়বে না। তবে সেকেন্ডারি ট্যারিফ বাস্তবায়িত হলে রাশিয়ার জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। এতে বিশ্বজুড়ে গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থাকলেও তেলের বাজারে বড় প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই কৌশলের লক্ষ্য শান্তি চুক্তির টেবিলে রাশিয়াকে টেনে আনা। আহমেদ অনি, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,329.56, যা গতকালের চেয়ে শতকরা 0.93 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,388.00, যা গতকালের চেয়ে শতকরা 1.56 বেশি। আজ 237টি কোম্পানির 37,67,644টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,71,94,000 টাকারও বেশি। এর মধ্যে 126টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 75টির কমেছে এবং 36টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 19 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 39 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টায়, ভাটা ভোর 5টা 52 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 32 মিনিটে এবং ভাটা সন্ধ্যা 6টা 18 মিনিটে।